বিয়ের দ্বিতীয় দিনই শ্বশুর বাড়িতে খুব খারাপ একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। কোনো কারণ ছাড়াই হাত থেকে চা সহ কাপ পড়ে গিয়ে ভেঙে গেল। আমার হঠাৎ কেমন যেন কান্না পেয়ে গেল। শব্দ শুনে সবাই ছুটে এলো। আমার কান্নার ভাব দেখে আমার শাশুড়ি মা তো হেসেই ফেললেন। আমিও যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিয়ের তৃতীয় সপ্তাহে আবার একটা অঘটন ঘটালাম। আয়রন করতে গিয়ে আমার বোরের খুব শখের একটা শার্টের অংশ পুড়ে ফেললাম। ও চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। মাঝখান থেকে এসে আমার শাশুড়ি মা ঝাড়ি খেলো। আমার ভীষণ কান্না পেল। ও বেচারির কি দোষ? রাগ উঠতে লাগলো আমার বাবা মায়ের উপর। আমাকে কেন কোনো কাজ শেখায়নি? উপরন্ত মাত্র 19 বছর বয়সে ঘাট থেকে বোঝা নামিয়েছে। পড়াশোনাটা আর হলো না। সময় গড়িয়ে চললো। ততদিন আমি বুঝে গেছি এই বাড়িটা আর আমার না। যতই চেষ্টা করি না কেন, কোনো না কোনো ভাবে আমাকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। শুধু এটা আমার ঠিকানা নয়। বাবার বাড়িতে গেলেও অনেকেই প্রশ্ন করে, কিরে কয়দিনের জন্য এসেছিস? থাকবি তো কিছুদিন। আমার চোখে শুধু জল চলে আসে। প্রথম অ্যানিভার্সারির দিনটাই সে ভুলে গেল। আমার খুব রাগ হলো। রাত করে বাড়ি ফেরাই। ঝগড়াটা আসলে প্রথমে আমি শুরু করি। ও ঠাস করে আমার গালে একটা চোট দিয়ে নিরুত্তাপ ভঙ্গিতে বলল, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। যদিও বাড়িটা তার নিজস্ব না, ভাড়া বাড়ি, তবুও ভাড়ার টাকাটা তো তার পকেট থেকেই যায়। ততক্ষণে আমার শাশুড়ি চলে এসেছেন। উনি কিছু বলার আগেই ও খুব বিশ্রীভাবে চিৎকার করে বলল, এখানে কি সার্কাস চলছে? যাও বলছি। সব বাতিল জিনিসগুলোই আমার গাড়ি এসে পড়েছে। কি লজ্জা! আমার শাশুড়ি মা মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। পরের দিন কাক ডাকা ভোরে ঘুম ভেঙে গেল। এক মগ কফি হাতে ছাদে গেলাম। গিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছেন ছাদের এক কোণে। এত ভোরে আসমচা আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। এত ভোরে শাশুড়ি মাকে আসমচা আমি দেখেই অবাক হলাম। শাশুড়ি মার মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখে জল। আমাকে কিছু জিজ্ঞেস করতে হলো না। মা নিজে থেকেই বলতে শুরু করলেন, বুঝলি রে মা, প্রথমে থাকতাম বাবার বাড়িতে, পরে স্বামীর বাড়িতে, আর এখন ছেলের বাড়িতে। এবার কবরে গেলে বাঁচি, অন্তত কবরটা তো নিজের হবে। আসলে জানিস মা, মেয়েদের কোনো নিজের ঘর হয় না একমাত্র কবর ছাড়া। আমার বুকটা দুমড়ে মুচড়ে গেল। আর সেই মুহূর্তে শাশুড়িকে কান্না করতে দেখে তাকে বুকে জড়িয়ে নিলাম। যদিও আমারও অনেক বেশি কান্না পাইছিল। আমি পুরোপুরি সংসারে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, যেন আমার কোনো কাজে আমার বর আমার উপর অসন্তুষ্ট না হয়। কিন্তু সবসময় কিছু না কিছু সমস্যা থাকতোই। আমি আরো মনোযোগ দিতাম, আরো চেষ্টা করতাম অবিরাম। একদিন বুঝলাম আমি মা হব। সবাই খুব খুশি, আর আমিও খুশি এই ভেবে যে আপাতত আমার বর আমার উপর রাগ ঝাড়ছে না। মেঘে মেঘে অনেক বেলা কেটে গেল। আমার শাশুড়ি মা শ্বশুর সবাই চলে গেলেন আল্লাহর কাছে। আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছি কানাডা প্রবাসী এক ছেলের সাথে। মেয়ে জামাই কানাডায় সেটেল। ছেলেদেরকে যথাসাধ্য চেষ্টা করে সর্বস্ব শেষ করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। একজন ডাক্তার, আরেকজন ম্যাজিস্ট্রেট। এরকম ভাগ্য কয়জন বাবা মায়ের হয়? আমি আর আমার বর এখন আর একসাথে থাকি না। ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। আমি পড়েছি বড় ছেলের ভাগে। মা বাবা ভাগাভাগি করা যায় আমি জানতাম না। আর আমার স্বামী পড়েছে ছোট ছেলের ভাগে। হঠাৎই অতীত স্মৃতি হাতড়ে মনে পড়ে গেল আমার শাশুড়ি মায়ের বলা সেই লাইনগুলো। মেয়েদের কবর ছাড়া কোনো বাড়ি হয় না, না বাবার বাড়ি না স্বামীর বাড়ি। একমাত্র কবরই মেয়েদের নিজের বাড়ি। আহারে, তখন যদি এর মর্ম বুঝতাম। শুধু স্বামীর মনোযোগ আর সংসারের প্রতি মনোযোগ হয়ে কি লাভ হলো? যার মনোযোগের আশায় এত কিছু করেছি, নিজের ওই ছোট ছেলের বাড়িতে আশ্রিত। এখন প্রায় রাতেই স্বপ্ন দেখি ছোট্ট একটা হাফ বিল্ডিং, 2 কামরার বাড়ি, গেটের কাছে বাগান বিলাসের ছায়া। আচ্ছা, মাওকে আমার মতো জীবনের শেষ প্রান্তে এসে আমার মতো এরকম স্বপ্ন দেখতেন? খুব জানতে ইচ্ছা করে, খুব। আসলে মেয়েদের কোনো ঘর হয় না। তাই সব ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রীকে একটা ঘর দিয়ে যান, যাতে আপনার মৃত্যুর পর আপনার সন্তানেরা না বলতে পারে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। খোটা না শুনতে হয়। আপনার মৃত্যুর পর যাতে সে সসম্মানে বেঁচে থাকতে পারে। আসলে বিয়ের পর মেয়েরা সবচেয়ে বেশি অসহায় পড়ে। না তাদের বাবার বাড়ি থাকে, না তার স্বামীর বাড়ি থাকে, যদি স্বামী ভালো না হয়। তাই বেঁচে থাকতেই আপনার স্ত্রীকে একটা ঘর দিন।